সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। সারা বছর আমি আপনি রাজকাহনে আলোচনা করি রাজনীতি নিয়ে। আমরা সবকিছুতেই খোঁজার চেষ্টা করি রাজনীতি। উৎসবের দিনগুলো রাজনীতির ভাবনা থেকে ছুটি নিলে ঠিক জমে ওঠে না। তেমনি ভাবেই আজ গল্প করব দুই বরেণ্য রাজনীতিবিদের সাথে, যাদের রাজনীতির হাতেখড়ি ছাত্র জীবন থেকে, আর সেই সূত্রেই তাদের পরিচয় বন্ধুত্ব। একসময় তারা একই দলের আদর্শ ধারণ করে রাজনীতি শুরু করলেও এখন তারা ভিন্ন ভিন্ন দলের প্রতিনিধিত্ব করছেন। আছে রাজনৈতিক মতের ভিন্নতাও। তবে বর্তমান প্রেক্ষাপটে ভিন্ন এই রাজনৈতিক বন্ধুদের পথে কোনো বাধা সৃষ্টি করছে না তো? নাকি রাজনৈতিক দল আলাদা হলেও এখনো আছে সেই বন্ধুত্বের অটুট বন্ধন? আপনাদের সাথে আছি আমি তাসনিমা তন্নি। খোঁজার চেষ্টা করব এই বন্ধুদের এই ধরনের বিশেষ সময়গুলো। দর্শক, আজকের এই বিশেষ রাজকাহনে আমাদের সাথে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এদের বিশেষ রাজকাহনে। ঈদ মোবারক। আপনাদের দুজনেরই আসলে নামের পাশে সবচাইতে বড় যে পরিচয় সেটা হচ্ছে আপনারা দুজনেই বীর মুক্তিযোদ্ধা, এবং দীর্ঘদিন ধরে আসলে আপনারা রাজনীতি করছেন। মান্না ভাই, আপনাকে দিয়ে আমি একটু শুরু করতে চাই। সবার আগে আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা। ঈদের দিনগুলো আসলে কেমন কাটে? এই যে দীর্ঘদিন ধরে আসলে রাজনীতি করছেন, ঈদটাও তো আসলে অনেকটাই এখন রাজনীতিরই একটা অংশ হয়ে গেছে। ঈদের দিনটাও নিশ্চয়ই সেই রাজনৈতিক বন্ধুদের সাথে, রাজনৈতিক যারা সহকর্মী আছে তাদের সাথেই কাটছে, নাকি আসলে ঈদের দিনটা পুরোপুরি পরিবারকেই সময় দেওয়া হয়? আপনাকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। খুবই স্পেশাল অকেশন এবং মানে অনেক স্মৃতি আছে যেগুলো বলবার মতো। আমি জানি না সবগুলো বলতে পারবো কি না। প্রথম কথা বলি, ধরেন যে এখন পরিস্থিতিটা বদলে গেছে। মানে একটা হলো যে বয়স হয়েছে, অ্যাসোসিয়েশনগুলো অনেক চেঞ্জ হয়েছে, কত যে বন্ধু আছে যারা পৃথিবীতেই নাই আর, ওগুলো একটা দিক। কিন্তু যা ছিল স্মৃতির মধ্যে এখনও আছে, সেটা এরকম যে মানে ঠিক রাজনীতি থেকে মনে হয় একদিন, 2 দিন, 3 দিনের জন্যে বেরিয়ে গেলাম। মানে এটা একটা অদ্ভুত ফিলিং। যারা খুব একটা জিনিসের মধ্যে এনগ্রস থাকে, তারা যখন সেখান থেকে বিযুক্ত হয়ে ওই ঘটনাটা অবজার্ভ করতে পারে এবং নতুন যে জায়গায় প্রবেশ করলো সে ঘটনাটাকে এনজয় করতে পারে, তখন দ্যাট ইজ সামথিং। যেমন মনে করেন একটা সময় ছিল, এটা আমি বলবো যে কোন সময়টা, ঠিক স্বাধীনতার পরপর, সেই সময়ের কথা বলছি। তখন আমি ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম, পরে প্রেসিডেন্ট ছিলেন আমাদের প্রেসিডেন্ট ছিলেন মাহবুবুল হক। উনি ডাকসুতে দাঁড়িয়েছিলেন 73 সালের নির্বাচনে। যেই ডাকসু হাইজ্যাক হয়েছিল, উনি বিপুল ভোটে পাশ করেছিলেন, কিন্তু রেজাল্ট তো ডিক্লেয়ার হয়নি। উনি খুব অসাধারণ এনার্জেটিক লোক ছিলেন। তান্দুয়া ট্রেনিং ক্যাম্পের ইনস্ট্রাক্টর ছিলেন, ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু খুবই ডাউন টু আর্থ, মাটির সাথে মেশার মতো মানুষগুলো। তো উনি কী করতেন, উনি সবাইকে বলতেন ঈদের দিনেই তো সবার মধ্যে মেলামেশা লাগবে, অতএব একটা পয়েন্ট দিত, এইখানে সবাই আসবে, সারাদিন রিক্সায় যায়, হাঁটি, যেরকম করি, যতগুলো পারি শহরের মধ্যে যারা আছে তাদের সবাইকে মিট করবো। সো ধরেন যদি এটা নর্মালি ঈদ উল ফিতর হতো, তাহলে নামাজ পড়ার পরেই যেতাম। এরকম হতো যে যে যার মতো বাসা থেকে কিছু কিছু খাবার নিয়ে যেত, ওখানে খেতাম, তারপরে বেরিয়ে ঘুরতে শুরু করেছি। প্রায় সবার সাথে দেখা হতো এবং মানে তখন আপনি একজন কর্মীকে তার মতো করে তার পরিবারের সাথে দেখলেন, মানে তার মতো করে তার বাবা মাকে দেখলেন, এবং মানে ওনারা কিরকম যে খুশি হয় সেটা আমি এখন। ঈদের দিনটা আসলে রাজনৈতিক সহকর্মীদের সাথেই আপনাদের বেশিরভাগ সময়। ওইটা না, এটা একটা দিক আমি বলছি। এরকম আছে আবার ধরেন যে পরিবারের সাথে যখন থেকেছি, মানে আমি যেরকম ফজলু ভাই ইনফর্মালি বলছিলেন, পরে তো নিশ্চয়ই বলবেন, উনি কিন্তু খুবই তার গ্রামের সাথে নিবিড়। আমি এরকম না, কিন্তু আমি গ্রামে যাই বা আমার শহরে বগুড়াতে যে বাড়ি আছে, পরিবারের সঙ্গে আমি খুবই ঘনিষ্ঠ। তাদের সঙ্গে যখন থাকি তখনকার কথা আমি বলছি, বিশেষ করে তখন ওইটা অ্যাবসলিউটলি আলাদা। ওনারা আমাকে পলিটিক্স নিয়ে জিজ্ঞেস করছেন, অনেক কথাবার্তা বলছেন, সারাদিন ধরেই খাওয়া, বেড়ানো, অতিথি আসছে, আমরা কোথায় যাচ্ছি, তার মধ্যে এগুলো হচ্ছে, রাজনীতির কথা বলছে। কিন্তু আমি রাজনীতির ধারে কাছে যাচ্ছি না, ওই প্রশ্নগুলো অ্যাভয়েড করছি, ব্যক্তিগত কথা জিজ্ঞেস করছি। এই সময়টাকে নিজেকে খানিকটা রাজনীতির বাইরে ভাবতে হয়তো আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। অ্যাডভোকেট ফজলুর রহমান, সেই 60-এর দশক থেকে আপনাদের দুজনের রাজনীতি শুরু হয়েছে। একটি প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে, আপনাদের দুজনের পরিচয়টা কি একেবারেই রাজনৈতিক অঙ্গন থেকেই, মানে রাজনৈতিক বন্ধুত্বটাই আপনাদের মাঝে বেশি, নাকি ব্যক্তিগতভাবে এর আগেও কোনো পরিচয় ছিল? আমাদের আগে পরিচয় ছিল না, কারণ উনি চট্টগ্রামে রাজনীতি করেছেন আর আমি রাজনীতি করেছি ঢাকায়, কেন্দ্রীয় রাজনীতি যেটা উনি চট্টগ্রামে করেছেন।
এবং উনি চট্টগ্রাম ইউনিভার্সিটি উনি জিএস ছিলেন, চাকসুর জিএস যাকে বলা হয়, প্রথম ওনার উত্থান শুরু হলো ওখান থেকে। এবং উনাকে চট্টগ্রাম থেকে এনেই উনাদের যে ছাত্রলীগ, যার পলিটিক্যাল পার্টি ছিল জাসদ, জেনারেল সেক্রেটারি করা হলো। তখন থেকে আমি উনাকে চিনতে শুরু করলাম। আচ্ছা। এবং খুব দুঃসময়ে আমি যখন নেতৃত্বে আসলাম, আমার ব্যাপারটা হলো আমি ইকবাল হলে আসলাম 69 সনে, সেপ্টেম্বর মাস 69, 70, 71 এই পর্যন্ত আমি 116 নম্বর ইকবাল হলের রেসিডেন্ট। মান্না ভাই জানেন যে এটা খুব বিখ্যাত একটা রুম, এটা শাহজাহান সিরাজের রুম, জাতীয় 4 ছাত্র নেতার অন্যতম নেতা, ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি। আমি এই রুমে থাকতাম না, থাকতেও পারতাম না, কারণ এখানে সপ্তাহে সপ্তাহে আমরা যাকে দাদাভাই ডাকতাম, দাদা ডাকতাম, জনাব সিরাজুল আলম খান আসতেন। ওখানে রাজনীতিটাই মূল ছিল। আমি এইখানে রাজনীতি করছি 69, 70, 71 মুক্তিযুদ্ধে। কিন্তু আমি 7ই মার্চ বক্তৃতা শোনার পরে 8ই মার্চ সকালবেলা শাহজাহান সিরাজের নির্দেশে আগের রাত্রে যে তুমি চলে যাও কিশোরগঞ্জে গিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত করো, ট্রেনিং দাও। আমি চলে গেলাম। এরপরে আর আমি কিন্তু মুক্তিযুদ্ধ পর্যন্ত আর আমি ঢাকায় আসি না, 8ই মার্চ সকালে চলে গেলাম। আচ্ছা, মান্না ভাইয়ের সাথে পরিচয় হলো। মান্না ভাই দেখলাম খুব চমৎকার বক্তৃতা করে, এত চমৎকার যে চট্টগ্রাম থেকে একজন লোক আইসা এরকম সুন্দর, যার ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি, একটা পর্যায়ে আইসা খুব প্রয়োজন পড়ল। আজকে এই কথাগুলো বললে হয়তো বা হবে। মান্না ভাই নেতা হিসাবে খুবই সামনে আসলেন, ছাত্র নেতা, কারণ তখন জাসদ ছাত্রলীগ খুবই গুরুত্বপূর্ণ ছাত্র সংগঠন। আরেকটা ছাত্র সংগঠন ছিল, সেটা ছিল ছাত্র ইউনিয়ন, তারা তখনও খুব গুরুত্বপূর্ণ ছিল এবং তাদের একজন নেতা ছিলেন, তার নাম কাজী আকরাম হোসেন। আর খুব দুঃসময়ে তখন ছাত্রলীগ, আমাদের যে ছাত্রলীগ, সেই ছাত্রলীগে ছাত্র রাজনীতি করা ছিল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, কারণ তখন 15ই আগস্ট হয়ে গেছে। কিন্তু আমার একটা কৌশল বলেন আর আমার একটা নীতিগত অবস্থান বলেন, আমার কাছে সবসময় মনে হইতো যে বাম রাজনীতি, প্রগতিশীল রাজনীতি যারা করে তারাই ভালো। আমি নিজেও তাই। আমি ছাত্রলীগ করতাম, আওয়ামী ছাত্রলীগ, কিন্তু আমার পজিশনটা ছিল বাম দিকে, রেডিক্যাল পজিশন, যেহেতু আমি সিরাজুল আলম খানের শিষ্য ছিলাম। আমি যে কারণে বলছি, সেই সময় দেখে মান্না ভাইয়ের সাথে আমার ধীরে ধীরে পরিচয় শুরু করলো। এবং মান্না ভাই খুব ভালো বক্তৃতা করতেন, কাজী আকরাম হোসেনও খুব ভালো বক্তা ছিলেন। এবং তাদের দ্বারা উৎসাহিত হয়ে আমি একটু মানে সফিস্টিকেটেড বক্তৃতা করতে শুরু করলাম। মানে এরপর থেকে আমাদের বন্ধুত্ব, যে যে দলেই থাকি, বাইরে থাকি, জেলখানায় থাকি, কলেজ ইলেকশন, বিশ্ববিদ্যালয়, আমাদের ব্যক্তিগত বন্ধুত্বটা ছিল, এমনকি মারামারি হচ্ছে জাসদ ছাত্রলীগ এবং ছাত্রলীগ। কিন্তু মান্না ভাই, আমি সামনাসামনি দেখা হয়ে গেল, মান্না ভাইয়ের মনে হয় SM হলে দেখা হয়ে গেল। দুই দলেরই কর্মীরা খুব মানে মারামারি, রক্তারক্তি করতে বাধ্য। মান্না ভাইও হাত ধরলো তাদেরকে, আমিও হাত ধরলাম, কারণ তার সামনে পড়লে আমার মনে হয়েছে উনি আমার বন্ধুদের মধ্যে শ্রেষ্ঠ একজন। কাজে এই বন্ধুত্বটা এখনো আছে এবং এই রেসপেক্টটাও তার প্রতি আমার আছে। যদিও আমরা এস্টাবলিশমেন্টে দুইজনের কেউই, এস্টাবলিশমেন্টে আমরা কেউ, আমাদের কর্মীরা অনেক মন্ত্রী হয়েছে, অনেক নেতা, অনেক কিছু হয়েছে। ভিন্ন রাজনৈতিক আদর্শ ধারণ করেও আসলে এত ভালো বন্ধু হওয়া যায় এবং দীর্ঘ 50 বছর ধরে আসলে সেই বন্ধুত্বকে ধরে রাখা যায়, সেটাও আসলে একটা অন্যরকম আনন্দ। নিশ্চয়ই আপনারাও সেই আনন্দটা অনুভব করেন এখনো যখন আপনাদের দেখা হয়। মাহমুদুর রহমান মান্না, এই যে আসলে 50 বছরের বন্ধুত্ব, দীর্ঘদিনের রাজনৈতিক জীবন, ঈদ ঘিরে যে অনেক অনেক ধরনের আসলে আপনাদের স্মৃতির কথা আপনি শুরুতেই বলছিলেন, মুক্তিযুদ্ধ করেছেন, সেই যুদ্ধকালীন সময়টাতে কিংবা যুদ্ধ পরবর্তী সময়টাতে ঈদগুলো আসলে কেমন ছিল, বাংলাদেশের অবস্থা কেমন ছিল, আপনারা কোথায় ছিলেন, কিভাবে সেই সময়ের ঈদগুলো পালন করেছেন? মানে আগে একটা কথা বলি, ফজলু ভাই কিন্তু একটু ডিফারেন্ট লোক। এটা উনি হয়তো পুরোটা বললেন না। উনি আওয়ামী ছাত্রলীগে ছিলেন, মানে মুজিববাদী ছাত্রলীগে, কিন্তু ওখান থেকে বিদ্রোহ করেছিলেন, করে বাক্সারে গেছেন। এবং তখন ধরেন
বাকশালের একটা প্রগতিশীল অ্যাটিচিউড ছিল, মানে যেরকম আমরা বলতাম, আমরাও তো আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছিলাম, এসে জাসদ করেছি এবং জাসদ ছাত্রলীগ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলেছিল। ওনারা বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলতেন না, কিন্তু সমাজ পরিবর্তনের কথা বলতেন, সমাজ বিপ্লবের কথা বলতেন। ওনার বক্তৃতাটাও ওই কারণে ডিফারেন্ট ছিল আওয়ামী লীগের থেকে। ওবায়দুল কাদের ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, ওবায়দুল কাদেরও কিন্তু আমার বেশ ভালো বন্ধু ছিলেন, বেশ ভালো বন্ধু ছিলেন। এবং কোনো ক্ষেত্রে বলবো যে ওবায়দুল কাদেরের সঙ্গে আমার যত ব্যক্তিগত মতামত, সুখ দুঃখ আদান প্রদান হয়েছে, অতখানি হয়তো ফজলুল ভাইয়ের সাথে হয়নি। ফজলুল ভাইয়ের সাথে কীরকম হয়েছে, ওনার সাথে একটা ইস্যু নিয়ে কথা বলছি, তখন উনি মন খুলে বললেন, ভাই সব দলের এই অবস্থা, দেশের এই অবস্থা। আমি আবার তার পাল্টা বললাম। কিন্তু ওবায়দুল কাদের ওরকম না, ওবায়দুল কাদের রাত 1:30টায় ফোন করলো, কেমন আছেন, কেমন ভাই আপনি কেমন, না মন খুব খারাপ। কেন আপনার মন খারাপ? সভানেত্রী শেখ হাসিনা তাকে কোনো ব্যাপারে একটু একটা কোল্ড শোল্ডার দেখিয়েছে, এই কষ্টে উনি আমাকে ফোন করছেন। তার মানে আসলে আপনারা রাজনৈতিকভাবে একেবারে ভিন্ন ধারার হলেও মন খারাপগুলো আসলে শেয়ার করেন সবাই রাজনৈতিক বন্ধুদের সাথে। ওটাই বলছি, করেছি। ওই যে আকরামের কথা বললো না, আকরাম খুব চমৎকার একজন মানুষ ছিলেন, খুব অল্প বয়সে মারা গেছেন, আমার বেশ কষ্ট লাগে। কিন্তু আকরামের হলো ওই রকম যে ও ঠিক অতখানি মন খুলে কথা বলতো সেরকম না। ছাত্র ইউনিয়ন যারা করেছে, মানে এক এক পার্টির এক এক রকম কালচার হয়, কিন্তু সো ওই পার্টি অত ওপেন না। আমাদের যে ওপেননেস আছে সেই ওপেননেস তাদের মধ্যে পাবেন না। বামদের মধ্যে ওপেননেস কম রিলেটিভলি, কারণ বামরা বেশি থিওরিটিক্যাল হয়ে যায় এবং সব কিছু থিওরি দিয়ে বোঝে, ফলে মনটা তাদের কাছে বড় না। তাদের কাছে মনে হয় যে এত ইমোশন দিয়ে কথাবার্তা বলা ঠিক নয়, এত ইমোশন এক্সপোজ করা ঠিক নয়, ইমোশন দিয়ে কি রাজনীতি চলে নাকি। অতএব হি ইজ নট ইমোশনাল, হি ট্রাইজ নট টু বি ইমোশনাল, এরকম হয়। তো আমি ফজলু ভাই, তারপরে ওবায়দুল কাদের তো ওয়াজ এ বান্ডল অফ ইমোশন। ওই ইমোশনের বাইরে ওর কিছুই ছিল না, মানে কোনটাতে যে রাগ করতো, কোনটা তো তার সাথে মেলামেশা করা মুশকিল ছিল। বসে নর্মালি কথা বলতে বলতে হঠাৎ উঠে চলে গেল রাগ করে, কোনো যুক্তি না, আমরা সব বেকুব হয়ে গেলাম কেন এরকম রাগ করেছে। কিন্তু ফজলু ভাই আবার খুবই মেজার্ড। উনি বক্তৃতা করতে যে উনি যেমন আমার বক্তৃতার কথা বললেন, আমার বক্তৃতার একটা ঢং হয়তো আছে, ওনারও একটা বক্তৃতার ঢং আছে, প্রত্যেকেরই থাকে। এবং ওনার বক্তৃতার মধ্যে খুব লজিক থাকে। এবং উনি বক্তৃতায়, মানে আমি আরেকদিন আপনার এখানে বোধহয় বলেছিলাম, ধরেন ইউনিভার্সিটি বটতলাতে বক্তৃতায় আমার বক্তৃতাও শুনতো, তারটাও শুনতো ছাত্ররা, কিন্তু আমাদের মধ্যে সম্পর্কে কোনো দিন, আমি ধরেন কোনো দিন তাকে প্রতিদ্বন্দ্বী মনে করি নেই, কোনো দিন তার প্রতি কোনো ঈর্ষা হয়নি, কোনো দিন তাকে আমি আমার, মানে ওই যে বললাম, অবশ্যই যদিও উনি কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ইত্যাদি করেনি, কিন্তু তারপরে যে নেতৃত্বে উনি বড় না আমি বড়, ওনার সাথে আমার কি সেখানে হয়তো রাজনৈতিক যে সৌন্দর্য আসলে আমরা খুঁজে বেড়াই, সেটাই হয়তো সেই রাজনৈতিক সৌন্দর্য। হ্যাঁ, ওইটা ছিল আমাদের মধ্যে। এবং এই যে উনি বললেন, মানে আমরা দুইজন দুইটা মিছিল নিয়ে আসছি যেটা মারামারি শুরু করবে, কিন্তু উনি সামনে আমি সামনে, মারামারি হতো না, হবেই না, এটা একদম কমন ব্যাপার ছিল। তো এইরকম বিষয় ছিল। কিন্তু আমি আন্তরিকভাবে বলি, ধরেন ঈদ আমি ওনার সাথে পালন করেছি কয়টা আমার মনে পড়ছে না, মেবি একটাও করিনি। আর মুক্তিযুদ্ধের সময় যে কথা বলে আমি একটু বলি, মুক্তিযুদ্ধ যদি মেজার করেন তাহলে ফজলু ভাই যেরকম মুক্তিযোদ্ধা, তাতে উনি আমার বস। আমি মুক্তিযুদ্ধের সাথে সাথে ছিলাম, আমার ট্রেনিং ছিল, আমি একটা ক্যাম্প করেছিলাম, আমি ধরেন একদম সাজেক বর্ডারের টোটাল ইপিআরের ওগুলো পরিচালনা করেছি ইউনিভার্সিটি, কিন্তু একদম ফ্রন্টাল ফাইটের খুব গৌরব আমার মধ্যে নাই। সেই সময় ঈদগুলো কেমন ছিল আসলে? খুব আনন্দের ছিল নাকি আসলে এক ধরনের শঙ্কা কাজ করতো সবার মাঝে? না, এইটা আমি সময় একটা ঈদ ছিল, মুক্তিযুদ্ধ একটা ঈদ হয়েছে একদম ফুল যুদ্ধের সময়। বলেন। জি, তার মানে কি সেই সময়টাতে আপনারা সবাই খানিকটা আতঙ্কিত ছিলেন? আতঙ্কিত না, আমরা খুবই আবেগপ্রবণ ছিলাম। মুক্তিযুদ্ধটা একটা টোটালি আমাদের বর্ডারে হয়েছে, যুদ্ধ চলতেছে, এটা বোধহয় সেপ্টেম্বর মাস, সম্ভবত ঈদুল ফিতরের ঈদটা। আর মানে কুরবানির ঈদ যেটা, এইটা প্রায় আমরা জয়লাভের সঙ্গে সঙ্গে হয়েছে, অথবা জয়লাভ যখন উপনীত হয়েছে তখন হয়েছে, ডিসেম্বর মাসের একটা সময়ে, হয় 15-14 অথবা 22-23 এই সময়ে। কিন্তু ঈদুল ফিতরের যে ঈদ, রোজার ঈদটা খুবই কঠিনভাবে অনেকেই যুদ্ধের মাঠে ঈদ করছে।
এবং এটা শুনলে আপনি আশ্চর্য হবেন, আমাদের অনেক ইমানদার ছেলে পেলে ছিল মুক্তিযোদ্ধা, যুদ্ধ করতে গিয়েও কিন্তু রোজা রাখছে, রোজা কিন্তু ভাঙ্গে নাই। আমি অনেকের নাম বলতে পারবো যে এরা 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 রোজা রাখছে। এবং ঈদের আগের রাত্রে আমি কমান্ডার ছিলাম, তো আমি একটু, আমার ডেপুটি কমান্ডার ছিল পরবর্তী সময়ে ইদ্রিস আলী এবং দুইজন, তার নাম হলো জনাব আলী। একজন উপজেলা চেয়ারম্যান ছিল করিমগঞ্জের 2 বার, আরেকজন নিকলি উপজেলা চেয়ারম্যান ছিল, আমারই বন্ধু। আমরা 3 জন মূলত কথাবার্তা বলতাম। অন্যদের যে কান্নাকাটিটা দেখছি ঈদের রাতে, আগের রাতে, এটা অকল্পনীয়। আল্লাহ তুমি আমাদেরকে দেশে নাও, তুমি আমাদেরকে জয় দেও, ওই যে তখনকার যে আবেগটা। তো ঈদের যে আমি মান্নাবের ব্যাপারটাই বলি, দেখেন কেমন ওনার মনে আছে কিনা, 1978 অথবা 79 সনে মদন মোহন কলেজের ইলেকশন, উনি তখন ওনার ছাত্রলীগের প্রেসিডেন্ট, কিন্তু আমি ছাত্রলীগের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। তখন উবায়দুল কাদের প্রেসিডেন্ট, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কিন্তু উবায়দুল কাদের তখন জেলখানায় বা দায়িত্ব নেয় নেই, কোনো সময় দায়িত্ব নেয় নেই আমার কাছ থেকে। মদন মোহন কলেজে গেছি, 2টা ওনারা আর আমরাই কন্টেস্ট হইতো, একদম একদিনে পড়ছে প্রজেকশন মিটিং, এই নিয়ে কি গন্ডগোল। হঠাৎ করে মান্না ভাই গিয়ে উপস্থিত হইলো আমার পরে পরে। আমি গেলাম, গিয়ে বললাম কি করবেন, বললো আপনি বলেন। আমি বললাম আপনি যা বলবেন তাই হবে, হয় আপনি আগে বক্তৃতা করে সমস্ত কিছু করে আপনি চলে যাবেন, আমি পরে করব, আর না হইলে আমি আগে করব, আপনি পরে করবেন। মান্না ভাই করে মানে স্পন্টেনিয়াসলি বললো না না না, ফজলু ভাই আগে বক্তৃতা করবো, ফজলু ভাইয়ের মিটিং আগে হবে। আমি বললাম এটা নিয়ে আবার কতক্ষণ দুজনের মধ্যে কন্টেস্ট চলো। শেষ পর্যন্ত মান্না ভাই যেহেতু ছাত্রলীগের এবং তার ছাত্রনেতা হিসাবে তার নাম আমার চেয়ে অনেক উপরে ছিল, এটা খালি গল্প করলে হবে না। আমি আমার দলের মধ্যে সাংঘাতিকভাবে অ্যাকসেপ্ট, কিন্তু ছাত্র নেতা হিসাবে সমস্ত দলের মধ্যে মাহমুদুর রহমান মান্না, হি ওয়াজ এ মডেল। আমি বললাম আপনি আগে বক্তৃতা করে যাবেন, পরে আমি করব। এই ধরনের শুধু সৌজন্যতা না, এই ধরনের মানে আমাদের মধ্যে যে সম্পর্কটা দৃঢ় ছিল। এবং এখনো যখন আপনারা এই গল্পগুলো করছেন, স্মৃতিচারণ করছেন, আপনাদের সেই আবেগটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে সেই দিনগুলোর কথা যখন আসলে আমি ঠিক এই যে এত কঠিন দিন আপনারা পার করেছেন, রাজনৈতিক এত চড়াই উতরাই পেরিয়েছেন, এর মধ্যে আপনাদের পারিবারিক জীবন আসলে কিভাবে কেটেছে, সেই পরিবারকে নিয়ে আসলে ঈদগুলো কেমন ছিল, এই জায়গাগুলোতেও আসবো। একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দর্শক জি25 পাতনিবেদিত ঈদের বিশেষ রাজকাহন থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরো একবার আমন্ত্রণ জি25 পাতনিবেদিত ঈদের বিশেষ রাজকাহনে। আজকের এই রাজকাহনে 2জন বন্ধু আছেন আমাদের সাথে। মাহমুদুর রহমান মান্না, আপনাদের দুজনের রাজনৈতিক জীবনের চড়াই উতরাইয়ের গল্প শুনছিলাম, যুদ্ধ চলাকালীন সময়ে আসলে আপনারা কিভাবে ঈদ পালন করেছেন। বিরতিতেও গল্প করছিলেন যে শুধু ছোলা মুড়ি খেয়ে আসলে দিনের পর দিন আপনারা রোজা পার করেছেন। একটু পরিবার নিয়ে জানতে চাই, পরিবারে কে কে আছেন, এবং আমি যদি একটু যুক্ত করি, আমি খুব ভুল না করলে আপনার মা এবং আপনার যিনি জীবন সঙ্গী তার নামেও বোধহয় খানিকটা মিল আছে তাদের। হ্যাঁ ঠিকই আছে, আমি 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 বলবো সেটা একটু, কিন্তু তার আগে একটা কথা বলি। ধরেন এই যে বন্ধুত্বের কথা বললেন, এটা কীরকম ফিলিং। যতবার ওনার সাথে আমার প্রোগ্রাম পড়ে, টক শো, আমি সবসময় মনে করি আমি আগে যাব মানে কি অন্তত 15-20 মিনিট তার সাথে গল্প করবো, কিন্তু কোনোদিনও পারি না, এটা মানে একটা দুঃখের কথা বললাম। হয় কি মানে ধরেন 1 মাস পরে দেখা হলে অনেক কথা জমে থাকে, বলতে চাই, বলা হয় না শেষ পর্যন্ত। এই ফিলিংটা এখন পর্যন্ত আছে। আর যেটা মানে আমার ওয়াইফ এবং মার কথা বলেন, আমার ওয়াইফের নাম মেহেন্দিগার, আমার মায়ের নাম মেহের আক্তার, কিন্তু আমার মায়ের বড় বোনের নাম মেহেন্দিগার। এটা আমার ওয়াইফও জানে না, কিন্তু মানে জানে না মানে হয়তো শুনেছে, আবার হয়তো খেয়াল করেনি, কিন্তু আমি এইটা নিয়ে বেশি চর্চা করতে চাই না। বিকজ খালাও মরে গেছেন, মাও মরে গেছেন, এবং দুজনের স্মৃতি তো আছেই নিজের মধ্যে, কিন্তু তারপরে ওইটা টেনে এনে এইখানে কোনো কিছু করতে চাই না। আর একটা মজা বলি, ওনার ওয়াইফ মানে ভাবির বাড়ি হলো গোবিন্দগঞ্জ, আমার বাড়ি হলো শিবগঞ্জ, দুটো পাশাপাশি থানা, এবং তার ওয়াইফকে কিন্তু আমি তাদের বিয়েরও অনেক আগে থেকে চিনি। বাহ, বন্ধু তো তার মানে ওখানে আরো গাঢ় হয়েছে, মানে বিকজ হলো কি আমরা তো পাশাপাশি থানা, যাতায়াত আছে, আমার থানা থেকে আমি ওই থানায় যাই, প্রোগ্রাম করি, এবং মাঝে মাঝে তা ভাবির সাথে দেখা হয়, কথাবার্তাও হয়। যাই হোক, তারপর তো বিয়ে যখন হয়েছে তখন
মানে এইটা না একটা আবার আরেক রকম ফিলিং। মানে বন্ধুর বউ একদম নতুন মানুষ একরকম, আর বন্ধুর বউ আগে থেকে চিনি আর এক রকম। সো নতুন করে পরিচয় করবার মতো নাই তো। এই পরিবার মানে তারা হাজব্যান্ড ওয়াইফ মিলেই এইরকম, যে এরকম আমি ফিল করি যে তাদের বাসায় যে কোনো সময় যে কোনো প্রয়োজনে বিপদে আপদে, মানে ধরেন বাজে একটা সময় আমি গিয়ে হাজির হয়ে যেতে পারবো। এটা তো অন্যদের বেলা পারবো না। যেমন আরও খোলাখুলি যদি বলি, ওবায়দুল কাদের বাসায় আমি এরকম কখনোই যেতে পারবো না। ওর বাসায় ফোন না করে আমি কখনোই যেতে পারতাম না। ওর বাসায় আমি কোনোদিন যাইও নেই। এমনি কিন্তু দেখা অনেক হয়েছে। ওই যে বললাম ফ্রেন্ডশিপটা ছেড়ে ফোন করতো, দুঃখের কথা বলতো, আর তার অভ্যাস হলো কথা বলতে বলতে অর্ধেক বলে টেলিফোন কেটে দিল, মানে ওর কথা বলা শেষ হয়ে গেছে, শেষ। আপনাদের বন্ধুত্বে সেই ব্যাপারটি নেই। মানে আমার আর ওবায়দুল কাদের মধ্যে বা ওবায়দুল কাদের নেচার মধ্যে চায়, এক একজন এক এক রকম হয় না। ছাত্র জীবনে বা এখনও ধরেন অনেকেই বন্ধু আছেন, কিন্তু কার সাথে বন্ধুত্ব কত ঘন কত গাঢ় এটা তো মানে বোঝার ব্যাপার। এখন পরিবারে কে কে আছেন? এখন যেমন আমি আবার বলি, এই পরিবারের কথা যদি বলেন তাহলে ঠিক পারিবারিকভাবে সম্পর্কটা যেরকম হয় না, ছেলে মেয়ে সহ যাওয়া আসা ইত্যাদি ইত্যাদি। আমার ছেলে মেয়ে দুটোই বাইরে থাকে, এবং আমার ছেলে বাইরে গেছে আপনার এ লেভেল সেকেন্ড পার্ট করবার সময়। মানে হি ওয়াজ সো অ্যাডামেন্ট যে আমি পড়বো না এখানে আর। কেন আমি জানি না, সে বলতো এই দেশে কিছু হবে না, তুমি যতই যাই করছো কিচ্ছু হবে না, আমি দেশে থাকবো না। এবং এটা জেদ করেই পরীক্ষা না দিয়ে 1 বছর লস করে চলে গেছে। ফলে ধরেন ওকে নিয়ে বা আমার মেয়েও তারপরে ফলো করেছে তাকে। আমার বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে যে ঘনিষ্ঠতা হওয়া, যে ফজলু ভাইয়ের পরিবারের সাথে ঘনিষ্ঠতা ওই রকম হয়নি। তো ওই রকম করে ভাবি আমার ওয়াইফকে চেনেন, আমার ওয়াইফ তাকে চেনে, এই পর্যন্ত, এর বেশি ঘনিষ্ঠতা। এবার একটু অ্যাডভোকেট ফজলুর রহমান আপনার কাছে আসি। পরিবারে কে কে আছেন? বিয়ের কোনো অন্যরকম কোনো গল্প আছে কিনা? যেহেতু মানা ভাই আপনাদের বিয়ের কথা বলছিলেন, বিয়েটা কি একেবারেই পারিবারিকভাবেই হয়েছিল নাকি আপনাদের নিজেদের মাঝে চেনাশোনা ছিল? আমি আপনাকে বলি, মান্না ভাই যেটা বলেছেন এটা ওনার স্মৃতিতে খুব সঠিক বলেছেন। অনেক দিন আগের কথা তো, কারণ আমাদের তো বিয়ে হয়ে গেল 32 বছর হয়ে গেছে। আপনাকে আমি কিন্তু মান্না ভাইয়ের বাসায় বহুবার গেছি এবং এটা দুঃসময়ে গেছি। দুইজনের মধ্যে যখন মনে হয়েছে রাজনীতিটা করতে হবে দেশে, কিন্তু রাজনীতি অন্ধকারে ঢেকে গেছে, সূর্যের মুখ মেঘে ঢেকে গেছে, এই সময় কিন্তু আমাদের দুজনে, ওনার এখানে কিন্তু একটা গার্মেন্টস ছিল। আমি দিনের পর দিন আমি বেশি আসছি ওনার বাসায়, 102 নম্বর গুলশান, বহুদিন গেছি, বহুদিন এইগুলা আমি গেছি। এর শুধু রাজনীতি, এবং সেই রাজনীতির সুবাদে ভাবিকে আমার আপন বোনের মতো চিনতে কোনো কষ্ট হয় না। উনি আমাকে অনেক সহযোগিতা করছেন। তার সন্তানেরা, ছেলে মেয়ে, আমার আবার 3 ছেলে 1 মেয়ে, 3 ছেলে 1 মেয়ে। এরা বড় ছেলে এস্টাবলিশড, মোটামুটি পারিবারিক জীবনে এস্টাবলিশ, বিয়ে করছে, আমার একটা নাতি আছে। মেয়ে আমার এরপরে হইল মেয়ে আমেরিকাতে আছে, সে হইল অ্যাটর্নি এখন ওয়াশিংটনে। আর এর পরেরটা হইল সে আমেরিকা যাওয়ার চান্স পেয়ে গেছে, হি উইল গো। সে এমএতে অনার্সে 2টাতেই ইংলিশে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, আর ছোটটা ব্যারিস্টার। কিন্তু ওরা কেউই দেশে থাকতে চায় না, আজকের প্রেক্ষাপটে দেশে থাকতে চায় না। তারপর আসলে ছেলে মেয়েদের কথাই যদি বলি, আপনারা দুজনেই বেশ সফল পিতা আসলে বলা চলে, প্রত্যেকেই জানবে জায়গায় ভীষণ এই ব্যাপারটা বলতে পারেন। আমি খুব সাংঘাতিকভাবে পারিবারিকভাবে আমি খুব সফল। এই যে আসলে মানা ভাইয়ের বাড়িতে যাওয়ার কথা বলছিলেন, কিংবা মানা ভাই বলছিলেন আপনার বাড়িতে এসেছেন, প্রিয় খাবার কোনটা? নিশ্চয়ই দুজনের খুব প্রিয় খাবার সম্বন্ধে জানেন। আমিও খুব খাইতে পারি। আমি বলছি আপনাকে, উনি যখন প্রথম আওয়ামী লীগে ঢুকে, ওনাকে কিন্তু আমি না করছি। আমি তখন আওয়ামী লীগের নেতা, অনেক শেখ হাসিনার অনেক বড় সাথে। আমি বলছি 2 খেন না। হ্যাঁ, চাঁদকে এই কথাটাই বল, চাঁদকে দূরে থেকে যত নিঠুর নিদয় শশী সুদূর গগনে বসে কবিতা লেখা যায়, চাঁদে নামলে কিন্তু চাঁদে পাথর আছে, কষ্ট হয়। তারপর উনি বলছে, ফজলু ভাই করার তো আর কিছু নাই, যেহেতু কথাতে আসছেন উনি, কিন্তু উনি কিন্তু থাকতে পারেন নাই। ওনার মতো লোক বাংলাদেশে রাজনীতিতে আমার খুব, এবং আরেকজন আছে
ওনার সাথী ছিল আখতারুজ্জামান, নিরেট ভদ্রলোক, রাজনীতিতে ত্যাগী, মুক্তিযুদ্ধের সাংঘাতিকভাবে ইনস্ট্রাক্টর ছিল দেরাদুন টান্ডোয়াতে। সেও দুইজন কিন্তু ওনার আগেই আক্তার কিন্তু আওয়ামী লীগে ঢুকছে আত্মাসা, তাকেও সেও কিন্তু সঠিকভাবে মূল্যায়িত হয়নি। তার জন্য আমার কষ্ট আছে। কথাটা কি, আখতারুজ্জামান ইজ আখতারুজ্জামান। কর্মীদের এত বান্ধব লোক রাজনীতিতে হয় না সাধারণ। ডাকসুর 2 বারের জিএস, 1 বারের ভিপি। জগন্নাথ কলেজে একবার জিএস, জগন্নাথ কলেজে সাইফুর ভিপি, এগুলো আমার মনে আছে। আখতারুজ্জামান জিএস। এইরকম ছাত্র নেতারা এই দেশে মূল্যায়িত হয় নাই। কেন মূল্যায়িত হয় নাই? কারণ দলগুলো যারা দখল করে আসছে কেন্দ্রে, তারা তাদের প্রতি সবসময়ই একটা মনোভাব পোষণ করতো এরকম, এই বেটা তুই কই থেকে আইসস, তো বড় ছাত্র, ওর ব্যাপারে সাবধান থেকে, ওরে বেশি নেতা বানানো যাবে না। এইটা হলো মূল ব্যাপার। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোতে যারা নেতৃত্বে আসছে, তারা থ্রো এ প্রসেস অফ, আমি এর বেশি আর বলবো না, থ্রো এ প্রসেস অফ ডেমোক্রেসি তারা আসে নাই। এই যে নিচের থেকে উঠে আসা, ঈদের কথা বলেন, ঈদে আমি ছোটবেলায় একটা শার্ট পাইলে, লাল শার্ট পাইলে খুব খুশি। আমি যখন প্রথম ঈদ করি, আমার মনে হয় বর্ষাকাল ছিল, বগুড়াতে তো বর্ষাকাল ওইভাবে নাই। এই ঈদে এরপরে আস্তে আস্তে কত ঈদ করছি, গ্রামীণ ঈদ যেগুলো, দিনের পর দিন একটা ঈদ করছি। কিরকম, আজকে ঈদ উল ফিতর করছি, পিঠা খাইছি, কালকে অমুকের বাড়িতে, পরশু অমুক জায়গাতে, পরশু হিন্দু বাড়িতে, এইরকম ভাবে। এবং দুজনের যেহেতু খাবার মানে একদম দলে দলে বলে। এবং আমার সবচেয়ে বড় কথা ছিল যে আমি প্রথম জীবনে, আমি কিন্তু রাজনীতি করতাম না, আমি ফুটবল প্লেয়ার ছিলাম, সাঁতারু ছিলাম, স্পোর্টসম্যান ছিলাম। এইটাতে একটা বন্ধু শ্রেণীর সৃষ্টি হয়েছে মারাত্মক। তখনকার সময়ে ফুটবলটা গ্রামে গ্রামে কিন্তু খুব জনপ্রিয় ছিল। এইভাবে করতে করতে তারপরে হঠাৎ করে আইসা রাজনীতিতে ঢুকলাম ইন দ্য ইয়ার 1964, 26শে সেপ্টেম্বর আমি রাজনীতিতে ঢুকলাম। সেই পর থেকে নিরন্তর পলিটিক্স করছি, সুখে দুঃখে, সুদিনে দুর্দিনে। মান্না ভাইয়ের সাথে আমার সম্পর্কটা আমি বলি, ওনার যখন মনে হয় আমি বলি আপনি তো এটা ঠিক করতেছেন না, ওনার অফিসে চলে যাই আমি। উনি কিন্তু অন্য দল করে, কিন্তু অফিসে চলে, মান্না ভাই আপনি একটু এইদিকে স্টেপ দেন, এইদিকে স্টেপ দেন, আপনি এই কথাগুলো বলেন, না হইলে আর হইতেছে না। কারণ মাহমুদুর রহমান মান্নাটা ন্যাশনালি এটা প্রচার হয়। একটা খুব দুঃসময়েও আমি কিন্তু ওনার কাছে, আর আমি কিন্তু রাজনীতি থেকে, যেমন ধরেন যে দলটা আমি করি, এখন আমাকে অ্যাডভাইজার করা হয়েছে। অ্যাডভাইজারের কোনো সাংগঠনিক কাজ নাই, কথাটা বুঝছেন। অথচ আমার কাছে মনে হয়েছে একটা দেশ চালানোর জন্য যারা থাকা দরকার, একটা টিম, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট বাংলাদেশের একটা টিম হবে, বা ওয়ার্ল্ড কাপ ওই যে কয়েকদিন আগে খেলা হইল, আমি অবশ্যই দাবি করব এই টিমে নিঃসন্দেহে এবং নিঃসংকোচে যারা চান্স পাবে, মাহমুদুর রহমান মান্না, ফজলুর রহমানরা, এই 11 জনের টিমে চান্স পাওয়া উচিত ছিল। এই যে আসলে দীর্ঘদিনের রাজনৈতিক গল্প করছিলেন, আপনাদের দুজনের খাবার ভীষণ পছন্দ, বন্ধুদের কথা মনে করছিলেন, কখনো কি আসলে আফসোস হয়েছে এই যে এতভাবে নানানভাবে রাজনীতির সাথে যুক্ত থেকেছেন বিধায় হয়তো পরিবারকে খানিকটা কম সময় দেওয়া হয়েছে কিনা, কিংবা ঠিক ঈদের দিন প্রিয় খাবারগুলো, মায়ের হাতে রান্নাগুলো মনে পড়ে কিনা? এই জায়গাগুলো নিয়েও আমরা আলোচনায় ফিরবো। আরও একটি বিরতির সময় হয়েছে। দর্শক, জিপি ইস্পাত নিবেদিত ঈদের বিশেষ রাজকাহন থেকে আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরও একবার আমন্ত্রণ, ঈদের বিশেষ রাজকাহনে নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। মাহমুদুর রহমান মান্না এই যে রাজনৈতিক টানাপোড়েনের কথা বলছিলেন, পরিবার থেকে দূরে থাকার কথা বলছিলেন, ঈদ আপনাদের আসলে জেলেও কেটেছে, সেই গল্প আমরা শুনছিলাম। পরিবারকে কি আসলে খুব মিস করেছেন? কখনো মনে হয়েছে যে রাজনীতি না করলে হয়তো পরিবারকে খুব বেশি সময় দিতে পারতাম, কিংবা ঈদের দিনে হয়তো মার কোনো বিশেষ খাবার যেটা ভীষণ মনে পড়েছে? এইটা কি হয় যেন, ওই যে একটা বাংলা আছে না, স্নেহ সবসময় নিম্নগামী। অতএব আমি মা বাবার জন্য এরকম ফিল করি নেই, খুব অনেস্ট কনফেশন। আমি এরকম কয়েকবার হয়েছে যে আমি হয়তো রংপুর প্রোগ্রাম করেছি, ঢাকা চলে আসি বগুড়ার উপর দিয়ে। আমাদের বাড়িটা ছিল শহরের উপরে, মূল রাস্তার পাশেই, নেমে বাড়িতে যাইনি, অথবা এক রাতের জন্য থাকি নেই। একবার দুবার এরকম করেছি। আমার মা খুব ভালো রান্না করতেন। এমনিতে কি হয়েছে জানি, বগুড়া আবার বাড়ি যদিও, কিন্তু বগুড়ার রান্নার প্রতি আমার খুব দুর্বলতা আছে। আমার মা ঈদে যা রান্না করতেন, এগুলো মনে হয় যে আমার মুখে এখনও আছে। অন্যান্য রান্নাও এরকম আছে আমার।
খুবই পছন্দ করতাম, কিন্তু তারপরেও এরকম হয়েছে যে আমি ঈদেও কোনো কোনো সময় যেতে পারিনি এখানকার কারণে। যদিও মানে তখন ছেলে মেয়ে সব কিছু মিলে হয়েছে কি যে ছেলে মেয়েদের রেখে যেতে হয় আমি যদি এলাকাতে যাই, আবার যদি আমি এদের সাথে থাকি তাহলে ওদের সাথে থাকা হয় না। তো ছেলে মেয়েদের ব্যাপারটা এরকম হয়েছে যে প্রথম দিকে না বুঝলেও ধরেন আমার ছেলে মেয়ে যখন বাইরে চলে গেছে, আমি জেলে ছিলাম, আমার ছেলে গেছে আমি যখন বাইরে ছিলাম, আমি মানে তাকে বিদায় দিয়ে আসবার পরে তখন আমি 24 একটা অনুষ্ঠান করতাম, সে অনুষ্ঠান করতে আমার গলার চোখটা হয়ে যাচ্ছিলো বারে বারে, মানে ধরে আসছে, আমি কথা বলতে পারছি না, আমার ভয় হচ্ছে যে আমার দর্শক শ্রোতার মধ্যে বুঝতে পারছে। আমার মেয়ে যখন গেছে তখন আমি জেলের মধ্যে ছিলাম, মানে তখন একটা বিভীষিকার মতো অবস্থা যে মেয়ে ঘরে থেকে উঠে নিয়ে যায় কোন সময়, এই ভয়, এরকম অত্যাচার। তো তারা চলে যাওয়ার পরে মেয়ে এবং ছেলের প্রতি স্নেহটা এরকম হয়েছে। আমি ধরেন এই 10 বছর পার হয়েছে, আমি কিন্তু ওরা সব টরন্টো থাকে, আমি যেতে পারিনি একবারও, কারণ আমার তো পাসপোর্টই ছিল না। এখন পাসপোর্ট পেয়েছি, যাবো, চেষ্টা করছি, অথবা তারা আসবে, তারা মাঝে মাঝে এসছে, দেখা হয়েছে, ওই ফিলিংটা খুব আছে। এবং আমি যেমন ফজলু ভাই প্রত্যেক ঈদে বাড়ি যান, আমি কিন্তু প্রত্যেক ঈদে যেতাম না, যেতাম। হঠাৎ ঈদে আমার বড় আপা কিছুদিন আগে মারা গেলেন, উনি আমাকে বললেন যে তুই এটা কি করছিস, ভোটের জন্য, রাজনীতির জন্য এলাকায় যাস, ছেলে মেয়েগুলো ওদের সাথে এই যে আসলে ত্যাগ, সেটিও তো আসলে রাজনৈতিক কারণে, দেশের স্বার্থে। না, তা তো করতাম, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো আমি কি রাজনীতির জন্য এদের করছি। আমি তো মাঝে মাঝে সেই আফসোসটা জেকে বসে খানিকটা, এখনো আছে। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনার তো বেশিরভাগ সময় হয়তো আপনার এলাকায় গিয়ে ঈদ করা হয়, এলাকার ঈদগুলো কিরকম, এলাকার একেবারে সাধারণ মানুষদের সাথে ঈদের দিনটা কিভাবে শুরু করেন? আমার ঈদের একটা স্মৃতি বলি আপনাকে, এটাই আমার দুঃখের স্মৃতি। জেলে একবার কাটাইছি, সেটা ঈদে কাটাইছি, সেটা 1978 বা 7। আমার সবচেয়ে দুর্ভাগ্য ছিল, আমি 14 সনে আমার মেয়েটা যখন প্রথম ইউনিভার্সিটিতে ভর্তি হবে, এই কলেজে ভর্তি হবে আমেরিকাতে, আমি নিয়ে গেলাম। আমি এসে পড়ব 30শে জুন, আমি হঠাৎ করে দেখলাম বাংলাদেশের টেলিভিশনে, ওখানের বাংলাদেশের টেলিভিশন টিভি বা এইরকম চ্যানেলে উঠতেছে ফজলুর রহমানের নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা, কোর্ট অর্ডার করেছে সে দেশে ফিরতে পারবে না, যে অবস্থানে যেখানে থাকবে তাকে গ্রেফতার করা হবে। আমি আর আমার স্ত্রী দেখি অবাক, সঙ্গে সঙ্গে ফোন যাওয়া শুরু করলো বাংলাদেশ থেকে, যা আপনাকে এই নিষেধ করা হয়েছে, বা যেখানে অবস্থানে যেখানে থাকবেন আপনাকে অ্যারেস্ট করা হবে, রাষ্ট্রদ্রোহিতা মামলা হয়েছে আপনার বিরুদ্ধে। ঠিক অবাক। আমি আমার স্ত্রীকে বললাম, তাইলে তোর আমার যাওয়া হচ্ছে না আপাতত, তুমি যাও, আমার স্ত্রী লয়ার, তুমি ডক্টর কামাল হোসেন স্যারকে বলবা আমার নামে একটা রিট করতে, আমি দেশে চলে যাব। সেইটা করতে 6 মাসের উপরে সময় লাগছে আমার দেশে আসতে। সেপ্টেম্বর মাসে ঈদ ছিল 14 সনের। সেই ঈদটা আমি জ্যাকসন হাইটে ছিলাম, আমেরিকার জ্যাকসন হাইট। আমার মেয়ে ছিল পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায়। আর আমার স্ত্রী আমাকে ফিরায় আনার জন্য আমার এলাকাতে মিটিং করতে গেছে ঈদ উপলক্ষে একা। বাচ্চা, এখন যে 2টা ছেলে আছে এরা তখন ছোট, এদেরকে রাইখে যাওয়ার কোনো জায়গা ছিল না ঢাকাতে। অন্য একজনের বাড়িতে বলছে আমার 2টা ছেলে আপনার কাছে থাকবে। তাহলে অবস্থাটা দেখেন, আমার মেয়ে ফিলাডেলফিয়ায়, আমি জ্যাকসন হাইটে আমেরিকায়, আমার বউ ইটনায় কিশোরগঞ্জের, আমার 2টা শিশু সন্তান অন্যের বাড়িতে। ওই দিন কিন্তু আমার চোখে পানি আসছিল যে এমনই হয়ে গেলাম একটা দেশে, যে আমার সন্তানের আজকে পরের বাড়িতে, ইত্যাদি ইত্যাদি। এটা আমার জন্য একটা দুর্ভাগ্যের একটা ঈদ ছিল। এবং সবাই আমাকে যত সান্ত্বনা দিছে, আমার চোখে পানি আসছে। তো অন্য যে ঈদগুলো, যেগুলো লুকায়া টুকায়া অনেক ঈদ করছে, এগুলো এখন বললে পরে অনেক ব্যাপার। আমি কিন্তু জীবনে অনেক দিন লুকায় রয়েছে, অন্য নামে লুকায় রয়েছে 4 বছর। ঈদও কেটেছে নিশ্চয়ই তার। সেইখানে আমি তখন কি পরিবারের কথা ভীষণ মনে হতো, কিংবা না পুলিশ আমাকে বাবা মার কথা মনে হতো? মনে তো পড়তো, পুলিশ কিন্তু আমাকে ধরতে পারতো না। ইটনার পুলিশ আমাকে ধরতে যাবে আমার বাড়িতে, ইট ইজ ভেরি ইম্পসিবল।
এইটাই তেমন আসলে আপনারা অনেক রকমের বন্ধুর পথ পাড়ি দিয়েছেন এই রাজনীতি করতে গিয়ে, পরিবার থেকে দূরে ছিলেন, সেই আফসোস হয়তো এখনো আসলে এত বছর পরে এসেও আপনাদের মনে হচ্ছে, সেটি খুব স্বাভাবিক, কিন্তু আবার দিন শেষে নিশ্চয়ই দেশের কথাই চিন্তা করেছেন এবং সে কারণেই হয়তো এই রাজনীতির সাথে এত বছর ধরে যুক্ত আছেন। নিজেদেরকে ছাপিয়ে আসলে দেশকে সবার উপরে আপনারা প্রায়োরিটি দিয়েছেন। এলাকার কথা যখন বলছিলেন, আমি প্রায় শেষ সময় চলে এসেছি, আপনাদের দুজনেরই এলাকার যে ভাষা সেটি খুবই সুন্দর, একটু অন্যরকমও বটে, সবাই হয়তো পছন্দই করেন। আমি একটু আপনাদের যে আঞ্চলিক ভাষা, সেই ভাষায় একটু আপনাদের কাছ থেকে আমার দর্শকদের জন্য কিছু শুনতে চাই। মানে ভাই কি বগুড়ার ভাষায় আপনার বগুড়ার বা আসলে আমাদের দর্শকদেরকে কিছু বলতে চান? আমি বলি, মানে যে কোনো একটা প্রশ্ন করে আমি বলি আমার দর্শকদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা যদি দেন একটু। আর কে কোলে কোনো লাভ নেই, তোরা বুঝবি না কয় কি হই না, বোঝা যাচ্ছে কিন্তু মনে হয় না। আমি যদি বলি আলু আলু অক্কালি আলু, আর তো বুঝে নিই, বুঝছেন না? যারা নিশ্চয়ই বগুড়ার দর্শক আছেন তারা নিশ্চয়ই বুঝেছেন। তারা তো নিশ্চয়ই বুঝবে। জি, ফজলুর রহমান ভাই। আমার একদম হাওয়ার অঞ্চলের ভাষা। আমার যে এলাকাটা, এই এলাকাটা হলো ইটনা থানা, এটা হলো কিশোরগঞ্জের ময়মনসিংহের সর্বপূর্বে আর সিলেটের সর্বপশ্চিমে। একদম আমার বর্ডার, আমার ইউনিয়নটা শেষ হইল, সিলেট শুরু হইল। কাজে আমার ভাষাটা মিক্সড, সিলেট এবং ময়মনসিংহ। আর হইল হাওর অঞ্চল, এবং হাওর অঞ্চলে হইল সবচেয়ে বড় আবেগপ্রবণ হইল বাউল সঙ্গীত। আমরা কি একটা দুটো লাইন শুনতে পারি? একটা দুটো বাউল সঙ্গীতের লাইন কি শোনার সুযোগ আছে আজকে আমাদের? নিশ্চয়ই, প্লিজ। রাধারমন। জি। আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া, ও রাধে গো আমার কথা নাই তোর মনে। এটা একটু গানের সুরে সুযোগ আছে কিনা? আমি গাইতে পারি, কিন্তু সাংঘাতিক গাইতে পারি। আজকে একটু জোর করতেই পারি, ঈদের যেহেতু বিশেষ আয়োজন, আমরা একটু কিন্তু গান শুনতে চাইতেই পারি। এটা আবদার আসলে ডিবিসির পরিবারের পক্ষ থেকে আপনার জন্য। আমার কথা নাই তোর মনে, প্রেম করছো আয়ানের শোনে, শুয়ে আছো নিজ পতি লইয়া, আমি আর কতকাল থাকবো রাধে গো রাধে, দুয়ারে দাঁড়াইয়া মান করে রাই রয়াছ ঘুমাইয়া, আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রয়াছ ঘুমাইয়া। দারুণ দারুণ। আমরা কি বন্ধুর কাছেও দু একটা কিছু লাইন বা কোনো আবৃত্তি কবিতা কিছু শোনার সুযোগ আছে আমাদের? মানা ভাই, ঈদ উপলক্ষে আপনার কাছেও আসলে কিছু শোনার সুযোগ আছে কিনা? বাঁশের গলত করলে ধরছে বাদা বাদা, সেইটা করলে খায় রে দামানদের পেট হলো যে মোটা, মোটা লয় সেইটা কদুর লাকাল মোটা। বাহ, দুর্দান্ত। দুই গুণী বন্ধু। মজা কি জানেন, ওনার ভাষা তো সবাই জানে, আর আমারটা বুঝতেই পারবে না। আমি শুটির মধ্যে ভুল কি মানিস করে, এটা কোন ভাষা? এটা কোন ভাষা? এটা বাংলা ভাষা ভাই। শুলটি মানে গলি, ভুলকি মানে উকি দিলি কেন, গলির মধ্যে কেন উকি দিলি, শুলটির মধ্যে ভুলকি দিলি কেন? আমি বললাম না আলু আলু অক্কালি আলু, আপনি কিছুই বোঝেননি। আলু মানে আসলি, এমনি আপনি আলু কেন নিয়ে আসলে? আসলি কিন্তু ওকে কেন সাথে করে আনলি? বুঝতে কিন্তু পেরেছি খানিকটা। মানে ভাই, অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের এই দীর্ঘ 50 বছরেরও বেশি সময়ের বন্ধুত্ব জীবনের খানিকটা খুঁটিনাটি হয়তো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমাদের দর্শকরাও আসলে আজকের এই বিশেষ রাজকাহন ভীষণভাবে উপভোগ করেছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ঈদের এই বিশেষ সময়টাতে আপনারা ডিবিসি পরিবারকে সময় দিয়েছেন। আজকের মতো বিদায় নিচ্ছি। জি 25 পাপনি ঈদের বিশেষ রাজকাহন থেকে। ডিবিসির সঙ্গেই থাকুন। আরও একবার ঈদ মোবারক।